প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির পার্ট 8। প্রথমেই ধারা 439 হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। গত ক্লাসে আমরা দেখেছি যে আপিল সংক্রান্ত বিধানগুলো, তো আপিল সংক্রান্ত বিধান গত ক্লাসে শেষ হয়ে গেছে। আজকের পার্টে রিভিশন সংক্রান্ত বিধান আমরা দেখছি। আমরা দেওয়ানি কার্যবিধিতে কিন্তু রিভিশন সংক্রান্ত বিধান দেখেছিলাম ধারা 115-তে, কারণ দেওয়ানি কার্যবিধিতে ধারার সংখ্যা কম ছিল, সাথে আবার অর্ডার রুলস অর্থাৎ আদেশ ও বিধি ছিল। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে কোনো অর্ডার রুলস এই ধরনের কোনো কিছু নেই, ধারায় অনেকগুলো আছে এবং সবচেয়ে বড় আইন এটাই। তাহলে রিভিশন ক্ষমতা হাইকোর্ট বিভাগের নিজে নথি তলব বা প্রেরিত বা কোনোভাবে গোচরীভূত হলে, দেখেন তিনটা গ্রাউন্ডস আছে রিভিশনের জন্য। অর্থাৎ হাইকোর্ট যদি নিজে নথি তলব করে অথবা হাইকোর্টের কাছে প্রেরণ করা হয় এবং কোনোভাবে যদি গোচরীভূত হোক, হয়তোবা কোনো ভাইরাল কোনো নিউজ বা কোনো ঘটনা ঘটলো বাংলাদেশে, এই ঘটনা দেখে হাইকোর্ট নিজে থেকে সুমোটো হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো এগুলোর ভিত্তিতে রিভিশন হাইকোর্টে যেতে পারে। 338 ধারায় যে বিধান আছে সেই বিধান মতে হতে পারে ক্ষমা প্রদর্শন এবং দণ্ড বৃদ্ধিও করা যেতে পারে রিভিশনে গিয়ে। আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান দিতে হবে। যদি রিভিশন করা হয় আসামির খালাস আদেশের বিরুদ্ধে, সেক্ষেত্রে আসামিকে আবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে রিভিশনও। অর্থাৎ আসামি বরাবর সমন ইস্যু করা হবে এবং আসামিকে জানানো হবে যে আপনার বিরুদ্ধে রিভিশন করা হয়েছে, অতএব আপনি এই মামলায় যদি চান আত্মপক্ষ সমর্থনের জন্য এঙ্গেজ হতে পারেন, হাজির হতে পারেন। তিনে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারতেন তার বেশি দণ্ড দেওয়া যাবে না। ওই একই কথা, যদি কোনো ম্যাজিস্ট্রেট কোর্টের আদেশের বিরুদ্ধে শেষ পর্যন্ত রিভিশন চলে যায় হাইকোর্টে, তাহলে ম্যাজিস্ট্রেট যতটুকু দণ্ড দিতে পারতেন, মনে করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলে 5 বছর, তো হাইকোর্টও 5 বছরের বেশি ওই মামলায় দণ্ড দিতে পারবেন না, কারণ মূল যে ধারা অপরাধের সে ধারাগুলো ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য এবং ওই ধারায় সাধারণত 5 বছরের বেশি কারাদণ্ড দেওয়ার সুযোগ নেই। সেই কারণে খালাসের সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবে হাইকোর্ট এবং দণ্ডদানের ক্ষমতা হাইকোর্টে থাকবে। হাইকোর্টকে প্রদান করা হয়েছে মর্মে মনে করা হবে না। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে 4 নম্বরে, যে হাইকোর্টকে মানে খালাসের বিরুদ্ধে যদি কোনো পক্ষ যায় তাহলে খালাসের বিরুদ্ধে রিভিশন করলেই যে দণ্ড পাওয়া যাবে বা মানে খালাস পরিবর্তন করে দেবে হাইকোর্ট, এই ধরনের অ্যাবসোলিউট ক্ষমতা হাইকোর্টকে দেওয়া হয়েছে এরকম মনে করা যাবে না। অর্থাৎ রিভিশন করতে পারেন, যদি রিভিশনে গিয়ে আসলে রায় পরিবর্তনের সুযোগ থাকে তাহলে হাইকোর্ট করবে, সুযোগ না থাকলে কিন্তু করবে না। তার মানে হাইকোর্টকে রিভিশন প্র্যাকটিসের ক্ষমতা মানে রিভিশন প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে, তার মানে এই নয় হাইকোর্টকে শুধু খালাস থেকে পরিবর্তন করে সেটা দণ্ডে পরিণত করবে, এরকম না, এটা মনে করা যাবে না। দায়রা জজ 439 ক, মানে নিচের 439 ক বা 439 যেমন নিচের ধারাটির কথাই বলা আছে, যেটা দায়রা জজের রিভিশন ক্ষমতা। অর্থাৎ 439 আছে হাইকোর্টের, আর 439 এতে আছে বা কতে আছে দায়রা জজের। তো এই ধারা মতে আদেশ দিলে উক্ত বিষয়ে কার্যক্রম চলবে না। এর অর্থ কি? মানে রিভিশন যদি দায়রা জজে একবার করা হয় তাহলে এটার বিরুদ্ধে আর হাইকোর্টে যাওয়ার সুযোগ নেই, কারণ ফৌজদারিতে রিভিশন মাত্র একবারই করা যায়, দুইবার করা যায় না। আপিল করা যায় দুইবার ফৌজদারিতে, কিন্তু রিভিশন মাত্র একবারই করা যায়। তাই দায়রা জজে কোনো যদি রিভিশন করা হয় তাহলে দায়রা জজের রিভিশন ক্ষমতা প্রয়োগ করে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেটাই কি ফাইনাল। তাই বলা হচ্ছে দায়রা জজ যদি রিভিশন ক্ষমতা প্রয়োগ করে আদেশ দেয় তাহলে উক্ত বিষয়ে কার্যক্রম চলবে না, তার মানে এটার বিরুদ্ধে আবার রিভিশন করলে ওই রিভিশন শোনাই হবে না। আপিল চললে, আপিল যথাসময়ে রুজু করা না হলে রিভিশন চলবে না। অর্থাৎ যে আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, তো যথাসময়ে আপিল করা হয়নি বলে যদি রিভিশন কেউ করতে চায় সেক্ষেত্রে রিভিশন করা যাবে না। উপধারা 2 এর মতো দণ্ডবৃদ্ধির বিরুদ্ধেও আসামিকে কারণ দর্শানো সুযোগ দিতে হবে। যেমন খালাস থেকে
যদি রিভিশন করা হয় সেক্ষেত্রেও আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, বা কারণ দর্শানো বা শোকজের জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। তেমনি যদি দণ্ড বৃদ্ধি করতে চায়, দণ্ড বৃদ্ধি করলেও তো আসামির ক্ষতি, আবার খালাস থেকে দণ্ড দিলেও তো আসামির ক্ষতি, তাই দুই ক্ষেত্রেই সুযোগ দিতে হবে। দায়রা জজের রিভিশন ক্ষমতা হাইকোর্ট বিভাগের অনুরূপ ক্ষমতা থাকবে। তার মানে হাইকোর্ট যে যে ক্ষমতা প্রয়োগ করবে রিভিশনের জন্য, দায়রা জজও ঠিক একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। দায়রা জজের নিকট রিভিশনের দরখাস্ত করা হলে উক্ত বিষয়ে দায়রা জজের সিদ্ধান্ত চূড়ান্ত। আমি একটু আগে কিন্তু একই কথা 4-এর আন্ডারে হ্যাশ চিহ্ন দিয়ে দিয়ে দিয়েছি। একই কথা এখানেও একটু অন্যভাবে বলা আছে। দায়রা জজ কর্তৃক অতিরিক্ত দায়রা জজের নিকট রিভিশন প্রেরিত হলে অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা দায়রা জজের মতোই হবে। তার মানে এখানে দায়রা জজের কাছে রিভিশন ফাইলিং করা যাবে, ঠিক আছে, অতিরিক্ত দায়রা জজের কাছে সরাসরি রিভিশন ফাইলিং করা যায় না। তো দায়রা জজের কাছে ফাইলিং করা হলো, দায়রা জজ যদি রিভিশনটি নিজে শুনানি করতে চান তো করবেন, আর যদি তার চাপ কমাতে চান তাহলে অতিরিক্ত দায়রা জজকে রিভিশন গুলো কি করতে পারেন, বদলি করতে পারেন, ট্রান্সফার করতে পারেন, তার মানে প্রেরণ করতে পারেন শুনানির জন্য। যখন প্রেরণ করা হবে অতিরিক্ত দায়রা জজে, তখন অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা কেমন হবে, ওই 439A। এখন যদি প্রশ্ন করা হয় অতিরিক্ত দায়রা জজের রিভিশন ক্ষমতা কত ধারা মতে, তখন 439 এতেই হবে। দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা প্রায় সেম। 442A আপিল ও রিভিশন নিষ্পত্তির সময়। এর আগে আমরা দেখেছি মামলা নিষ্পত্তির সময় আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট 120 দিন, আর দায়রা জজ হলে 360 দিন। সরি, উল্টো, একটু ভুল হলো, ম্যাজিস্ট্রেট কোর্ট হলো 180 দিন, মানে 6 মাসের মতো, আর দায়রা জজ হলে 360 দিন, মানে 1 বছরের মতো সময় এর মধ্যে মামলা শেষ করতে হবে। বাস্তবে যদিও করা সম্ভব হয় না, মামলার অনেক চাপ, সেশন জট হয়ে যায়। আচ্ছা, রিভিশন বা আপিল নিষ্পত্তির সময় একই, 90 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। রিভিশনের ক্ষেত্রেও 90 দিনের মধ্যে রিভিশন নিষ্পত্তি করতে হবে। এখন 90 দিন শুরু হবে কখন থেকে, রেসপন্ডেন্ট বরাবর নোটিশ জারির তারিখ হতে, অর্থাৎ আপিল দায়ের করা হলো, অপর পক্ষকে কি দিতে হবে, নোটিশ দিতে হবে। তার মানে যে আপিল করছে তাকে বলা হয় অ্যাপিলেন্ট, আর অপর পক্ষকে বলা হয় রেসপন্ডেন্ট। তো রেসপন্ডেন্টকে নোটিশ দিতে হবে, যেদিন রেসপন্ডেন্ট নোটিশ নোটিশ পেলো সেই দিন থেকেই 90 দিন কাউন্ট শুরু হয়ে গেল, এবং এর মধ্যে রিভিশন শেষ করতে হবে। কিন্তু বাস্তবে কি হয়, কোন চেকের মামলায় আসামি পক্ষ রিভিশন করে একটা মামলাকে 2, 3, 5 বছর পর্যন্ত ডিলে করে ফেলে। রিভিশনটা কালক্ষেপণের একটা ভালো মাধ্যম হয়ে গেছে, ভালো এখানে বলা যাবে না, একটা খুবই ব্যাড প্র্যাকটিসের মাধ্যম হয়ে গেছে। আসামি পক্ষ এই রিভিশনটাকে ব্যবহার করে মামলাকে আরো ডিলে করে ফেলে বাস্তবে। পক্ষগণের ওপর নোটিশ জারির তারিখ হতে, যদি রিভিশন বা আপিল যেটা হোক না কেন, অপর পক্ষকে যখন নোটিশ দেওয়া হবে নোটিশের তারিখ থেকেই দিন শুরু হবে। আর এই দিন কি সবগুলো হবে, ছুটির দিনও কাউন্ট করা হবে কিনা, যেমন শুক্র শনি ছুটি থাকে নর্মালি, সাপ্তাহিক ছুটি, তাছাড়া বিশেষ দিবসে ছুটি, ধর্মীয় ছুটি, সবকিছু মিলে এই ছুটিগুলো কাউন্ট থেকে বাদ যাবে, অর্থাৎ শুধুমাত্র কার্য দিবস গণনা করতে হবে। কার্য দিবস শব্দের অর্থ কি, যেই দিন কোর্ট চলবে সেই দিন কার্য দিবস, যেদিন কোর্ট চলবে না সেদিন কার্য দিবস নয়, মানে আদালত বন্ধের দিন এই 90 দিন থেকে বাদ যাবে। শুধুমাত্র কোর্ট যেই দিনকে চলবে, মনে করেন গত সপ্তাহে পূজার ছুটি ছিল বুধবার এবং বৃহস্পতিবার, তো গত সপ্তাহে কোর্ট চলেছে কয়দিন, 3 দিন, তাহলে 3 দিন কাউন্ট হবে, এক সপ্তাহে 4 দিন কাউন্ট হবে না। বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন বাদ গেল, এভাবে কাউন্ট করতে হবে। তার মানে বাস্তবে 90 দিন বলতে, কার্য দিবস চিন্তা করতে গেলে, কার্য দিবসের 90 দিন চিন্তা করতে গেলে বাস্তবে হয়তোবা আরো 2 মাস যুক্ত হয়ে যেতে পারে, বা 1 মাস অন্তত যুক্ত হতে পারে। আচ্ছা, 442B আপিল, বিচার পরিচালনা প্রভাবিতকরণ সংক্রান্ত অপরাধ প্রসঙ্গে। 476 এবং 476 আমরা আজকে পড়বো পরে। ফৌজদারি কার্যবিধিরই, দণ্ডবিধি হলে আমি উল্লেখ করে দিতাম যে দণ্ডবিধির মানে এই আইনেরই, অভিযোগ অস্বীকার করলে
আবেদনকারী আপিল করতে পারবে। আবার অভিযোগ আমলেও নিলে যার বিরুদ্ধে নালিশ করা হয়েছে তিনি আপিল করতে পারবেন। অতঃপর ঊর্ধ্বতন আদালত বা উচ্চ আদালত পক্ষ সমূহকে নোটিশ দিয়ে অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দিবেন, অথবা নিজেই ওই অভিযোগ শুনানি করতে পারবেন। শুনানি বা বিচার যে যে মানে যেটা ক্ষেত্রে প্রযোজ্য হবে সবকিছুই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। 491 খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। দেখেন মাঝখানে বেশ কিছু ধারা আমি রাখিনি, জাম্প করে দিয়েছি। আইন বড়, মাঝখানের ধারা থেকে প্রশ্ন আসার মানে ইতিপূর্বে কখনো প্রশ্ন আসেনি এবং পসিবিলিটিও কম, বাস্তবসম্মত ধারা না। এই কারণে সেই ধারাগুলো রাখিনি, জাম্প করে দিয়েছি। 491 খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বাস্তবে প্রয়োগ করা হয়। এটা এক প্রকার রিট। আপনারা শুনে থাকবেন রিট, রিট 5 প্রকার। রিট কি এটা যদি সংক্ষিপ্ত ভাবে জানতে চান আপনারা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা সংবিধানের 102 ধারা যদি দেখেন, 102 ধারায় রিট সম্পর্কে বলা হয়েছে। কারো মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয় তাহলে সেটার বিরুদ্ধে রিট করা যায়। তো 491 ধারাতে এক প্রকার রিটের কথাই বলা হয়েছে, সেটা হচ্ছে হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস ওয়ান কাইন্ড অফ রিট, জাতীয় আদেশ প্রদানের ক্ষমতা, ডিরেকশন অফ দ্য নেচার অফ এ হেভিয়াস কর্পাস। হেভিয়াস শব্দের অর্থ টু বিয়ার, মানে হ্যাভ, হ্যাভ থেকে হেভিয়াস মানে নিয়ে আসা। কর্পাস বলতে বডি। হেভিয়াস কর্পাস শব্দটা হচ্ছে ল্যাটিন টার্ম, এটার বাংলা হচ্ছে টু বিয়ার দ্য বডি। অর্থাৎ কোনো মানুষকে যদি কেউ গুম করে ফেলে বা তার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, কিডন্যাপ করে আটক করে রেখেছে দীর্ঘদিন ধরে, তাহলে এই ব্যক্তিকে কোর্টে হাজির করার জন্য, মানে সে কোথায় আছে তার খোঁজ নিয়ে আসার জন্য হাইকোর্টে, সরাসরি হাইকোর্টে, এখানে অন্য কোনো আদালতে করা যায় না। তার মানে রিট এর অরিজিনাল জুরিসডিকশন বা রিট করার মূল আদালত বা আদি এখতিয়ার শুধুমাত্র হাইকোর্টে আছে। তার মানে রিট জেলা জজ বা দায়রা জজ এই পর্যায়েও করা যায় না, রিট হাইকোর্টে করতে হয়। রিট করার জায়গা একটাই, হাইকোর্ট বিভাগ। তাহলে হাইকোর্ট যখন উপযুক্ত মনে করেন নির্দেশ দিতে পারবেন এই হেভিয়াস কর্পাসের। কখন? আপিল অধিক্ষেত্রের মধ্যে অবস্থানকারী কোনো ব্যক্তিকে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে হাজির হতে। তাহলে আদালতে হাজির হতে মানে কোনো ব্যক্তিকে উপস্থিত হতে। সরকার বা বেসরকারি হেফাজতে বেআইনি ভাবে বা অযৌক্তিক ভাবে আটক ব্যক্তিকে মুক্তি দিতে। তার মানে সরকারি, সরকারি বলতে কোনো প্রশাসনিক কোনো পুলিশ, র্যাব বা এই জাতীয় কোনো সংস্থা যদি কোনো আসামিকে, কোনো আসামি বা কোনো ব্যক্তিকে যদি আটকে রাখে বিনা কারণে, মামলা হয়নি, জাস্ট তুলে নিয়ে যে আটকে রেখেছে, যেটা বাংলাদেশে একটা প্র্যাকটিসে পরিণত হয়েছিল, আয়না ঘর, এই জাতীয় বিষয়। তো হেভিয়াস কর্পাস করেও লাভ হইতো না অনেক সময়, কারণ সেটা ভিন্ন জিনিস, আপনারা জানেন। সেই প্রসঙ্গে আমি বেশি যাচ্ছি না, রাজনৈতিক আলাপ করার আমার ইচ্ছা এখানে নাই। কোনো জেলে আটক ব্যক্তিকে সাক্ষী হিসাবে আদালতে হাজির, কোর্ট মার্শালে বা কমিশনারের নিকট বন্দীকে সাক্ষী হিসাবে হাজির। কোর্ট মার্শালটা কি জিনিস একটু জানা প্রয়োজন। কোর্ট মার্শাল হচ্ছে যে ফোর্স গুলো আছে বাংলাদেশে, বিশেষ করে আর্মি, নেভি, এয়ারফোর্স, তো তাদের ডিপার্টমেন্টাল কোনো যদি অপরাধ হয়, ডিপার্টমেন্টাল বলতে সে ব্যক্তি হিসাবে না, সে সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে যদি তার দায়িত্ব পালনে কোনো অবহেলা করে, মানে দায়িত্বে থাকা অবস্থায় যদি তাদের মধ্যে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তাদের বিচার জেনারেল কোর্টে হয় না, ওপেন কোর্টে হয় না, এটা কোর্ট মার্শাল মানে ধরে নেন আর্মিদের আদালত বা নেভিদের আদালত, সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনীর আলাদা আদালত, তাদের মাঝখান মানে তাদের অভ্যন্তরীণ আদালত থাকে। যেমন যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা যদি ডিপার্টমেন্টাল কোনো ভুল ভ্রান্তি বা অপরাধ হয়, তাদের কিন্তু কি হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে, তাদের প্রশাসনিক ট্রাইব্যুনালে কিন্তু বিচার হয়। যেমন আমাদের রাজশাহী অঞ্চলের প্রশাসনিক ট্রাইব্যুনাল কিন্তু, আমাদের রাজশাহী যদিও বিভাগ, তো রাজশাহী বিভাগে নাই, মানে রাজশাহী বিভাগীয় শহর কিন্তু রাজশাহী বিভাগীয় শহরের যে প্রশাসনিক ট্রাইব্যুনাল, সেটা কিন্তু রাজশাহীতে অবস্থান করছে না, সেটা বগুড়াতে আছে আমাদের। আর বগুড়া কিন্তু রাজশাহী বিভাগেরই একটি অংশ, তাই প্রশাসনিক ট্রাইব্যুনাল কিন্তু বগুড়াতেও। আপনি কি প্রশ্ন করছেন নচিকেতা ভাই, এটার উত্তর আমি দিব না।
এখন আপনার কি মনে হতে পারে সেটা আপনি বিষয়, এই বিষয়ে আমার কাছে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না। কোন বন্দীকে বিচারের উদ্দেশ্যে এক হেফাজত হতে অন্য হেফাজতে পাঠানোর জন্য বা স্থানান্তর করতে জন্য, মানে এক জেল থেকে অন্য জেলে নিয়ে যেতে অত্র ধারার জন্য সুপ্রিম কোর্ট সময় সময় বিধি প্রণয়ন করতে পারে। হাইকোর্টে আবেদন করা যাবে রিটের মাধ্যমে। তো এটার আরো কিছু নিয়ম কানুন যদি যুক্ত করতে হয় এই হ্যাবিয়াস কর্পাসে, সেক্ষেত্রে হাইকোর্টের যে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট বলতে দুইটা কোর্ট, আমি এই ক্লাস মানে এই সাবজেক্টের প্রথমেই বলেছি যে অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। তো সুপ্রিম কোর্ট বলতে দুই কোর্টকে বোঝাচ্ছে। এখন সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন কমিটি আছে, সে কমিটির মাধ্যমে কিন্তু বিধি প্রণয়ন হতে পারে এই বিষয়ে। অত্র ধারার বিধান নিবর্তনমূলক আটক, যেটাকে প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশন মানে কোনো ব্যক্তি অপরাধ করতে পারে, তাকে আটকে রাখতে হবে, আটকে না রাখলে সে অপরাধ করতে পারে। এখন কেউ যদি ফেসবুকে এসে ঘোষণা দেয় যে আমি অমুক কাজটি করব, সে হয়তোবা বড় একটা কি নেতা, বা সে হয়তোবা কোনো জঙ্গি গোষ্ঠীর বা নিষিদ্ধ গোষ্ঠীর লোকজন, যে বলছে যে আমি এই এমুক ধরনের একটা কি ঘটনা ঘটাবো, হয়তোবা বোমা ফাটাবো কোনো জায়গায়, এই ধরনের কথাবার্তা বলছে বা একটা সংঘবদ্ধ অপরাধের ইঙ্গিত দিচ্ছে, তখন এটা যদি ওপেন সে বলে অথবা গোপনে কোনো ষড়যন্ত্র করছে, এবং বাংলাদেশে গোয়েন্দা সংস্থা আছে, সরকারি গোয়েন্দা সংস্থা যদি জানতে পারে তাহলে তাকে ধরে নিয়ে এসে আটকে রাখবে, কেন সে যেন ওই অপরাধটা করতে না পারে। বাংলাদেশে একবার 64 জেলায় একসঙ্গে কি হয়েছিল, বোমা ফুটেছিল, মানে প্রায় একই দিনে বা দু একদিনের ব্যবধানে, মেবি 2005 সালে সম্ভবত, বাংলা ভাইয়ের সময়। তো এই ঘটনাগুলো যেন ঘটাতে না পারে, যদি কেউ বুঝতে পারে যে কোনো ধরনের বড় ধরনের অপরাধ হতে পারে, তখন কোনো ব্যক্তিকে বা ব্যক্তিদেরকে আটকে রাখার জন্য প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়। তার মানে তাদের অপরাধকে আটকানোর জন্য ধরে রাখবে। তো সেটার ক্ষেত্রে কিন্তু এই হেবিয়াস কর্পাস যদি চাওয়া হয়, তারপরও ওদেরকে হাজির করবে না, কারণ সেটা ভিন্ন উদ্দেশ্যে মানে ডিটেনশন বা ধরে আটকে রাখা হয়েছে। প্রিভেন্টিভ ডিটেনশন বা নিবর্তনমূলক আটক, এই আইনের অধীনে আটক কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ এই হ্যাবিয়াস কর্পাস প্রিভেন্টিভ ডিটেনশন কৃত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখান থেকে কিন্তু রিটেনে প্রশ্ন আসে এবং ভাইভাতেও প্রশ্ন করে। 492 পিপি নিয়োগের ক্ষমতা। কিছুদিন আগে কিন্তু এই কিছুদিন আগে বলতে তাও অনেক সময় হয়ে গেছে, যখন সরকারের পট পরিবর্তন হয়ে গেল, আগে পিপি ছিলেন এক দলের ক্ষমতাধর ব্যক্তিরা, এখন পিপি, পাবলিক প্রসিকিউটর, এপিপি, জিপি, এগুলো কিন্তু অন্য দলের চলে আসছে। এখন সাধারণত বাংলাদেশে বিএনপি এবং জামাত ইসলামীর যে নেতাকর্মী, তারাই এই পিপি এপিপি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কেন হয়েছে সেটা রাজনৈতিক বিষয়, আপনারা সহজেই বুঝতে পারছেন সে বিষয়টা। এবং আগে যারা আমলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তারাই এই ধরনের পদে থাকতেন। আচ্ছা, সরকার কর্তৃক নির্ধারিত পদের নিম্ন পদস্থ পুলিশ ব্যতীত পিপিএপিপি নিয়োগ দেওয়া হবে। এখন পিপিএপিপি সাধারণত অ্যাডভোকেটদেরকে নিয়োগ দেওয়া হয়। এখানে পিপি বলতে এপিপি জিপি সবাইকেই বোঝাচ্ছে। সরকার কর্তৃক এক বা একাধিক পিপি নিয়োগ করা হবে একটি কোর্টের জন্য। সাধারণত আমাদের রাজশাহীতে একটি কোর্টের জন্য এপিপি 3 জন 4 জন করে নিয়োগ করা আছে। আর পিপি পিপি বলতে দায়রা জজে পিপি আর ম্যাজিস্ট্রেট কোর্টে এপিপি। পিপির অনুপস্থিতি বা নিযুক্ত না হলে জেলা ম্যাজিস্ট্রেট পিপি নিয়োগ করবেন। তার মানে সরকার যদি না নিয়োগ করেন, জেলা ম্যাজিস্ট্রেট করবেন। জেলা ম্যাজিস্ট্রেট বলতে ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার। আমি এর আগেও বলেছি, ডিস্ট্রিক্ট কমিশনার প্রশাসনিক দায়িত্ব পালন করেন, এবং একই ব্যক্তি যখন বিচারিক দায়িত্ব পালন করেন তখন তাকে জেলা ম্যাজিস্ট্রেট বলা হবে। ধারা 494 মামলা প্রত্যাহারের ফল, খুবই গুরুত্বপূর্ণ। এটাও ফাইনাল টাচ নোটে চার্ট আকারে থাকবে। মামলা যদি প্রত্যাহার করা হয়, তাহলে প্রসিকিউশন বা প্রসিকিউশন পক্ষে পিপি সাধারণত মামলা প্রত্যাহার করেন। রায় ঘোষণার পূর্বে আদালতের অনুমতি নিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সবগুলো, তাহলে সবগুলো অভিযোগ, অভিযোগ বলতে এখানে চার্জ, একাধিক মামলার অভিযোগ থাকতে পারে না, একাধিক জি। অপরাধের, তাহলে সবগুলো অথবা নির্দিষ্ট কোনোটি
মনে করেন যে একাধিক যদি অভিযোগ থাকে, আমরা এর আগে যেমন 234, 35, 39 এই সেকশনগুলোতে দেখেছি, সেক্ষেত্রে সবগুলো থেকে মুক্তি প্রত্যাহার বা দু একটা থাকলো না, এরকম মানে এক্সক্লুসিভ অথবা সবগুলো পরিচালনা প্রত্যাহার করতে পারবেন। ফলে প্রত্যাহারকৃত অভিযোগের জন্য এই যে নিচের দুইটা লাইনই খুবই গুরুত্বপূর্ণ। কি? চার্জ গঠনের পূর্বে আসামি অব্যাহতি পাবে যদি মামলা প্রত্যাহার হয়, আর চার্জ গঠনের পরে যদি প্রত্যাহার হয় মামলা, তাহলে সাধারণত আসামিকে খালাস দেওয়া হবে। 494 ধারা অনুসারে এই বিষয়টা বলা হচ্ছে। এগুলো আমি ফাইনাল টাচ নোটে দিয়ে দিব যে কোন ধারা অনুসারে আসামি কখন অব্যাহতি, কখন খালাস, কখন মুক্তি। হ্যাঁ। জি 496 খুবই গুরুত্বপূর্ণ সেকশন শুরু হলো। আইনজীবীদের মানে ক্রিমিনাল মামলা পরিচালনার বা মানে ক্রিমিনাল মামলা প্র্যাকটিসের অন্যতম জায়গা হচ্ছে এটা। 496, যে সকল ক্ষেত্রে জামিন গ্রহণ করা যাবে। কে জামিন গ্রহণ করবে? আদালত। জি আদালত জামিন গ্রহণ করে আসামিকে কি দিবে? মুক্তি দিবে। মানে জামিনের দরখাস্ত মঞ্জুর বা গ্রাহ্য করবে বা গ্র্যান্ট করবে। তাহলে জামিনের দরখাস্ত মঞ্জুর বা যদি গ্র্যান্ট হয় তাহলে কি হবে? আসামি মুক্তি পাবে। তাহলে মূলত জামিন আদালত নেয় আর আসামিকে দেয় মুক্তি। আসামি জি জামিননামা বা বন্ড কিন্তু আদালতে জমা দেয়। তাহলে জামিন কিন্তু আসামি নেয় না, জামিন আদালতই নেয়। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা প্রায়ই বলে থাকি যে আসামি জামিন জামিন পেয়েছে, তো হবে জি না, জি জামিনে মুক্তি পেয়েছে। আবার আমরা যে মিডিয়াগুলা, প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা এখন টিভি মিডিয়া, সবগুলোতে বলে অমুক আসামি জামিন পেয়েছেন। এই শব্দটা তাহলে কি হবে? ভুল না? জি জি মানে প্রচলিত হয়ে গেছে আর কি ভুলটাই। জামিনের অযোগ্য অপরাধে অভিযোগ অভিযুক্ত ব্যক্তি ব্যতীত, মানে জামিনের অযোগ্য নন বেলেবল সেকশন ব্যতীত অন্যান্য ক্ষেত্রে, তার মানে কি বেলেবল সেকশন, জামিনযোগ্য জি অপরাধের ক্ষেত্রে আইনগত অধিকার হিসেবেই সে জামিন পাওয়ার হকদার। ওসি কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার বা আটক করা হলে, জিয়ার মামলায় আদালতে হাজির হলে, আত্মপক্ষ সমর্থন করলে বা হাজির করা হলে, মানে অ্যারেস্ট করে পুলিশ তাকে আদালতে নিয়ে গেলে, ওসির হেফাজতে বা আদালতের কার্যধারার যে কোনো পর্যায়ে, তাহলে ওসিও মানে পুলিশ স্টেশন থেকে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে, অথবা আদালতের যে কোনো কার্যধারায় যে কোনো কোর্ট, ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কি করতে পারবেন? আসামিকে বা ট্রাইব্যুনালের কোনো জামিন বিচারকও আসামিকে কি করে দিতে পারবেন? জামিনে মুক্তি দিতে পারবেন। জামিন বা জামিন দিতে প্রস্তুত থাকলে কে? আসামি পক্ষ জামিনে মুক্তি দিতে হবে কাকে? আসামিকে। শর্ত হচ্ছে ওসি বা আদালত উপযুক্ত মনে করলে নিয়মিত হাজিরা শর্তে জামিন গ্রহণ ব্যতীত অথবা জামিনদার ছাড়া মুচলেকা সম্পাদন করেই শুধুমাত্র মুক্তি দিতে পারবেন। তার মানে কোনো জামিনদার লাগবে না, বন্ড লাগবে না, সরি জামিন নামা লাগবে না, জাস্ট একটা বন্ড। তাহলে বন্ড বলতে এখানে মুচলেকা, মুচলেকা আর জামিনের মধ্যে সামান্য পার্থক্য আছে। তার মানে মুচলেকাটা অনেকটা ইনফর্মাল আর জামিন অনেকটা ফর্মাল, তাই না? জি অত্র ধারার বিধান 107 ধারার যে 4, 107 ধারা কি আছে? শান্তি রক্ষার মুচলেকা। 117 ধারাতেও ওই ধরনের মুচলেকার কথাই বলা হচ্ছে। ধারার বিধানকে প্রভাবিত করবে না, মানে 107 ধারায় কেউ যদি মুচলেকা দেয় তাহলে কিন্তু তাকে আর 107 ধারায় মামলা করলে অপরপক্ষ যদি বন্ড দিয়ে দেয়, ওই একটা পিটিশনের মধ্যে লিখে দেয় ভবিষ্যতে আর এই ধরনের কাজ করব না, বা হুম, দরখাস্তকারীকে কোনো হুমকি দিব না বা তার পথ রোধ করব না, এই ধরনের ভবিষ্যতে এই কাজটি করব না, এই কথা বললে কি মামলা শেষ। বন্ড দিয়ে দিলে এক ডেটেই মামলা শেষ হয়ে যায়। মানে এটা শান্তি রক্ষার মুচলেকা, এটা জামিননামা দিতে হয় না। কিন্তু 107 ধারায় যদি কেউ বন্ড না দেয়, বলে যে না, পুরোটা অস্বীকার করে, তাহলে এটা কি হবে? মামলাটা প্রসিকিউশন হবে এবং সাক্ষ্য গ্রহণ করা হবে 107 ধারা মামলায়। এখন এই সময় যদি আসামি কি করে, পরের কোনো ডেটে যদি অনুপস্থিত থাকে এবং টাইম পিটিশন দিলে টাইম পিটিশন যদি না মঞ্জুর হয়, তাহলে কিন্তু আসামির কি হবে? ওয়ারেন্ট হবে। আসামির যদি ওয়ারেন্ট আচ্ছা হয়, ফার্দার তাকে আবার 107 ধারাতে কি নিতে হবে? জামিনে মুক্তি গ্রহণ করতে হবে, মানে জামিনের দরখাস্ত দিতে হবে। জি প্রথমত জি 7 ধারায়, 107 ধারায় বন্ড দিলে, মুচলেকা দিলে জামিন নিতে হয় না,
মানে জামিনের দরখাস্ত দিয়ে জামিনের মুক্তির আবেদন করা লাগে না। কিন্তু সে যদি কোনোভাবে ওয়ারেন্ট হয় এবং পরে তাকে কিন্তু জামিনের দরখাস্তে জামিনে মুক্তির আবেদন করতে হয়, ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে 496 ধারাকে বেলেবল সেকশনের ক্ষেত্রে লিখে রাখতে পারেন ফর বেলেবল সেকশন, মানে দাঁড়ালেই জামিন, যেমন এনআই অ্যাক্ট, 323 ধারা, 324 ধারা, এগুলো 506 ধারা, 497, 497 এটা একটু ভিন্ন রং ব্যবহার করি। জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর বা গ্রাহ্য, তার মানে 497 হচ্ছে নিচে লিখে রাখেন নন বেলেবল অপরাধের ক্ষেত্রে। উপরেরটা 196 ধারায় বলে বেলেবল, মানে আদালত দিতে বাধ্য, কারণ আসামির এটা কি অধিকার, বেলেবল সেকশন দিবে না কেন। আর নন বেলেবল আদালত দিতেও পারে, নাও দিতে পারে। 496 ধারার অনুরূপ ক্ষেত্রে অনুরূপ উপায়ে জামিনে মুক্তি প্রদান করা যাবে বলা যাচ্ছে, যাবে, কিন্তু শর্ত কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে দোষী মর্মে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকলে কিন্তু আবার মুক্তি দেওয়া যাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এই আসামি আসলে অপরাধ করেছে এবং সাক্ষ্য প্রমাণ শেষে এর যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। তার মানে মার্ডার কেস, রেপ কেস বা অনেক পরিমাণে মাদক, ঠিক আছে, এই জি ধরনের মামলা, মানে খুবই সিরিয়াস মামলা, হাই ভোল্টেজ মামলা যাকে বলে। জি তবে এখানে আবার একটু কি আছে, শর্ত হচ্ছে মৃত্যু বা যাবজ্জীবন কারণে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তিও জামিনে মুক্তি পেতে পারে বা মুক্তি দেওয়া যাবে যদি সে, এই 3 প্রকার ব্যক্তি, তাদের প্রতি আবার কি আদালতের একটা সফট কর্নার তৈরি হবে। 497 ধারা একটা নির্দেশনাই দিয়ে দিচ্ছে সিআরপিসি যে তারা অনেক বড় অপরাধ করে ফেললেও মুক্তি দিবেন, সমস্যা নাই। কে? 16 বছরের নিম্ন বয়স্ক কোনো মাইনর, 18 বছর না, 16 বছরের নিম্নে হতে হবে, ঠিক আছে, 17 বা 18 হলে হবে না। স্ত্রীলোক বা কোনো উমেন, হ্যাঁ, তার মানে 18+, 16+ যে কোনো মহিলা ব্যক্তি, ফিমেল। আর গ নম্বরে হচ্ছে পীড়িত বা সিক বা অক্ষম বা ইনফার্ম। আচ্ছা, সিক বলতে অসুস্থ, তার মানে সে আপাতত কোনো অসুস্থতায় ভুগছে, সে চিকিৎসায় সুস্থ হতে পারে, এটা একটা। আর অক্ষম বলতে কি? বিকলাঙ্গ। অক্ষম বলতে কি? সে বিকলাঙ্গ, বিকলাঙ্গ। শারীরিকভাবে এখানে বিকলাঙ্গর বন্ধ। কথা বলা হচ্ছে। জি জি তাহলে এই ধরনের বিকলাঙ্গ বা শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিকেও এই একটা ক্যাটাগরিতে ধরা হচ্ছে। তাহলে টোটাল 3 প্রকারের ব্যক্তি জামিন অযোগ্য ধারাতেও মুক্তি পেতে পারে। তাহলে প্রশ্ন যদি আসে 497 ধারায় জামিন অযোগ্য অপরাধেও কত প্রকার ব্যক্তি জামিনে মুক্তি পেতে পারে? 3 প্রকার ব্যক্তি, ঠিক আছে। সিক এবং ইনফার্ম আলাদা করে ধরবেন না, আলাদা করে ধরলে কয় হবে, 4 প্রকার হয়ে যাবে না? জি জি কিন্তু এখানে একই ধরা হচ্ছে। জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যুক্তিসঙ্গত যথেষ্ট কারণ না থাকলে আরও তদন্তের প্রয়োজন হলে ওসি বা আদালত জামিনে বা মুসলেক অর্থাৎ বন্ড সম্পাদনের মাধ্যমে মুক্তি দিতে পারবেন। জামিনের অযোগ্য কিন্তু এখনো তদন্ত শেষ হয়নি, এটা তো এর আগে আমরা 167 ধারায় দেখলাম, তাই না? উপধারা 1 আর 2 অনুসারে মুক্তি দিলে কারো লিপিবদ্ধ করবেন। নন বেলেবল সেকশনে কেন বেল দিল আদালত, বেল মঞ্জুর করলো, আচ্ছা সেটা কিন্তু অর্ডার শিটে লিপিবদ্ধ করবে। বেল দিলেও লিপিবদ্ধ করতে হবে, না দিলেও লিপিবদ্ধ করতে হবে, একটা ব্যাখ্যা থাকবে যে কেন আমি বেল দিলাম, কেন আমি জামিন বেল মানে দিলাম না। মঞ্জুর করলাম না, এবং কেন মঞ্জুর করলাম। জি বিচার সমাপ্ত অর্থাৎ সাক্ষ্য গ্রহণ শেষ হবার পর রায় ঘোষণার পূর্বে আদালতের মনে হচ্ছে দোষী নয় মর্মে যথেষ্ট প্রমাণ থাকলে, আদালতের মনে হচ্ছে এ তো এমনি খালাস পেয়ে যাবে, হয়তো বা রায় হবে আরো 2 মাস পরে, পরবর্তী ধার্য তারিখে, বা পরবর্তী ধার্য তারিখে সময়ের অভাবে রায় দিতে নাও পারে আদালত, বা আদালত ছুটিও থাকতে পারে, তাই না? জি বা আদালত বদলি হয়ে অন্য কোথাও চলে যেতে পারে। সেক্ষেত্রে আদালত কি করবেন? ওই আসামির ওপর একটু দরদ হবে এবং আসামি হাজতে থাকলে রায় শ্রবণের উদ্দেশ্যে হাজির হলে জামিনদার ব্যতীত বা মুচলেকা সম্পাদনের মাধ্যমে তাকে মুক্তি দিতে পারবেন। কারণ আদালত ধরেই নিচ্ছেন পরবর্তী ধার্য তারিখে তিনি খালাস পাবেন, তাই আগেই একটু তাকে কি বাইরে মুক্তি দিলাম, ঠিক আছে। জি এটা কমন সেন্সের একটা ঠিক আছে। বিষয়। হাইকোর্ট বা দায়রা জজ বা বিচারাধীন কোনো আদালত মানে ট্রায়াল কোর্ট, যেখানে সাক্ষ্য গ্রহণ হচ্ছে, কোনো মামলায় আসামিকে জামিনে মুক্তি দিলে
তাকে আবার গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করতে পারবেন। তার মানে ওই আদালত আবার জামিন ক্যান্সেলও করতে পারবেন। যিনি জামিন গ্র্যান্ট করতে পারেন তিনি আবার ক্যান্সেলও করতে পারেন। ঠিক আছে? জি। এরপরে 498, এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে কি হয়েছে? একটু অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট হয়েছে। জামিন মঞ্জুর করা বা অর্থের পরিমাণ হ্রাসের ক্ষমতা অর্থাৎ বন্ডে উল্লেখিত। আচ্ছা, এখানে আমি একটু যুক্ত করেছি, যেমন মিস কেস বা বিবিধ মামলা মামলা ম্যাজিস্ট্রেট জামিন দিল না, তার বিরুদ্ধে আমি কোথায় যেতে পারবো? দায়রা জজ আদালতে মিস কেস করে, আসামি মিস কেস করবে, বিবিধ মামলা করে জামিন চাইতে পারে। এবার দায়রা জজ জামিন দিল না, কোথায় যেতে পারবে? মিস কেস করতে পারবে হাইকোর্টে, ক্রিমিনাল মিস কেস। হাইকোর্টে। ঠিক আছে? তো এই মিস কেস কত ধারায় হয়? 498 ধারায়। আপনি কোথাও সিআরপিসি 498 ধারা তন্ন তন্ন করে খুঁজেও মিস কেস বা বিবিধ মামলা শব্দটা পাবেন না। মানে এটা হাইকোর্টের পরবর্তীতে বিধি প্রণয়ন করে এই প্রসিডিউরটা সৃষ্টি করা হয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু অ্যাকচুয়ালি জি। 498 ধারাতেই মিস কেস হয়। আচ্ছা, মনে করেন যে একটা মামলা ম্যাজিস্ট্রেট জামিন দেওয়ার মতো মামলা না, কিন্তু ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দিল, তাহলে ভিকটিমের খুব কষ্ট হলো। ভিকটিমের মনে করেন হাত ভেঙে দিয়েছে 325 ধারায়। 325 ধারা কি দিয়ে? লোহার রড দিয়ে বা পাইপ দিয়ে হাত ভেঙে দিয়েছে। হ্যাঁ, ওমর খায়ের ভাই। স্যার বিবিধ কেসটা কি স্যার সানি মামলা নাকি স্যার? আমরা ক্রিমিনাল কেস পড়ছি, সানি বলে কিছু নাই এখানে। সানি হচ্ছে শুধু সিভিল নাই নাই মামলায়। না স্যার, মিলিয়ে ফেলবেন সিভিল না, মামলা। জি তেল স্যার, আর জি জি জলে মেলানো যাবে না। জি স্যার, জি এটা এটা বলতে না স্যার। যেহেতু আমরা ইয়েতে সিভিল মামলা সানি লিখি আর কি, না, এই জন্য আপনার এটা বিবিধটা। সিভিল মামলাতেও কিন্তু বিবিধ মামলা বা মিসকেস আছে। মিসকেস আর সানি জি মামলা স্যার, ভিন্ন জি জিনিস। জি স্যার, মানে সিভিল আরো বেশি বিষয়, ক্রিমিনালটা এত বিষয় কঠিন জি না, সিভিলই বেশি জটিল। আচ্ছা, তাহলে আমি বলছিলাম যেটা ইন্টারেস্টিং, যেটা বাস্তবে খুব কম ব্যবহার করা হয়, আপনি হয়তো বা এটা চোখে দেখেননি, যারা নিয়মিত কোর্টে যান তাও এটা হয়তো বা জানেন না। মনে করেন 325 ধারায় জামিন মঞ্জুর করে ফেলেছে, ভিকটিমের হাত ভেঙে দিয়েছে কোনো হকি স্টিক দিয়ে। তাহলে এবার ভিকটিমের মনে কষ্ট হবে না? আমার হাত ভেঙে দিল আর আসামি জামিন পেয়ে গেল, ম্যাজিস্ট্রেট জামিন জি দিয়েছে, স্যার, কষ্ট হবে না? জি জি স্বাভাবিক। এখন ম্যাজিস্ট্রেট যদি জামিনের দরখাস্ত না মঞ্জুর করে, তাহলে আসামি পক্ষ যেমন মিসকেস করতে পারে দায়রা জজে, কিসের জন্য? জামিনের প্রার্থনা করে। ঠিক একইভাবে যদি ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন মঞ্জুর করে, প্রসিকিউশন বা ভিকটিম পক্ষ বা বাদী পক্ষ কিন্তু দায়রা জজে জামিন বাতিলের জন্য মিসকেস করতে পারবে। এটা কি জানতেন? না স্যার। এটা কিন্তু বাস্তবে খুব কম ব্যবহার হয়, কিন্তু এটাও করা যায়। কামরুজ্জামান ভাই, জানতেন এটা? না স্যার, মানে এই এটা প্র্যাকটিসটা কিন্তু জানা ছিল করা না যায়। স্যার। মানে আচ্ছা। অনেক সময় জামিন হয়ে গেলে উকিল উকিলের প্রতি খুব মন খারাপ, তার মানে উকিলই পরিবর্তন করে ফেলে। তখন আপনি বলবেন যদি আপনি চান আমি চেষ্টা করতে পারি মিসকেস করে জামিন বাতিলের। অনেক সময় মিসকেস করলে জামিন বাতিল হয়ে যেতে পারে যদি পর্যাপ্ত গ্রাউন্ড থাকে জামিন না দেওয়ার। বুঝতে পেরেছেন? তাহলে জি। মিসকেস শুধু জামিন চেয়ে মানে জামিন মঞ্জুরের জন্য মিসকেস করা যায় না, মানে জামিনের প্রার্থনা করে শুধু মিসকেস করা যায় না, জামিন বাতিল করেও মিসকেস করা যায়, হাইকোর্টেও করা যায়। বুঝতে আচ্ছা, পেরেছেন? আর মিসকেসটা সবসময় মানে একটু ঊর্ধ্বতন আদালতে হবে, তাই তো স্যার? মিসকেসটা অবশ্যই সবসময়। অবশ্যই, মিসকেসটা হচ্ছে ওয়ান অবশ্যই। কাইন্ড অফ রিভিশন। মিসকেস জি হচ্ছে জি ওয়ান কাইন্ড অফ রিভিশন, জি। আরো ভালো অর্ডারের হবে বিরুদ্ধে বুঝতে। যেহেতু যাচ্ছে। বুঝতে পেরেছেন? জি, সম্পাদিত বন্ডে অর্থের পরিমাণ মামলার যথাযথ পরিস্থিতি বিবেচনাপূর্বক নির্ধারণ করতে হবে, যা অত্যাধিক হবে না। আচ্ছা, একজন হাত উত্তোলন করেছেন, বলেন। লাইন অন করার সুযোগ দিয়েছি। মোবাইল ফোন হচ্ছে ZTE। হ্যাঁ, আপনার ক্যামেরা অন করেছেন, মাইক অন করেন। আবার সুযোগ দিলাম, ক্যামেরা অন করার দরকার নাই, মাইক অন করেন, মাইক্রোফোন অন করেন। ZTE মোবাইল সেট। এভাবে তো ক্লাস ডিলে হয়ে যাবে।
এতদিন ক্লাস করছেন না কিন্তু স্যার কিভাবে সন্দেহ মাইক অন করতে হয় সেটা যদি না শিখেন তাহলে হবে? আচ্ছা, তাহলে দেখবেন যে 500 টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হলো, 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হলো, এরকম উচ্চারণ করে না? জি স্যার। এটার কথা বলা হচ্ছে। হাইকোর্ট, দায়রা জজ বা যে কোনো ব্যক্তিকে যে কোনো ক্ষেত্রে আপিল থাকুক বা না থাকুক জামিন মঞ্জুর করতে পারে। তার মানে এই মামলায় আপিল করা যাক আর না থাক, এই ধরনের নন ভেলেবল সেকশনেও কি করতে পারে? আপিল মঞ্জুর করতে পারে। 496 হাইকোর্টে ভেলেবল সেকশন, 497 নন ভেলেবল, 498 হচ্ছে নন ভেলেবল সেকশনের ক্ষেত্রেই আমরা পড়ছি। বন্ডে অর্থের পরিমাণ হ্রাস করতে পারবেন। এখন যদি বন্ডে অর্থের পরিমাণ খুব বেশি করে ফেলে, আবেদন করলে হ্রাস করতে পারবেন দায়রা বা হাইকোর্ট। আগাম জামিন, অ্যান্টিসিপেটরি বেল যেটাকে বলা হয়, গ্রেপ্তার পূর্ব জামিন। কারো বিরুদ্ধে মামলা হলে তিনি পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ ধরার জন্য চেষ্টা করছেন, এই পালানো বাড়ানো থেকে মুক্তি পাওয়ার জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে উনি স্যারেন্ডার না দিয়ে উনি সরাসরি চলে গেলেন কোথায়? হাইকোর্টে। কারণ ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিবে না, তাহলে তাকে কোথায় যেতে হবে? গ্রেপ্তার হলে হাইকোর্টে জেলখানাতে যেতে হাইকোর্টে। হবে। আর ম্যাজিস্ট্রেট কোর্টে যদি স্যারেন্ডার দাও, তাও সিডব্লিউ বা কাস্টডি ওয়ারেন্ট মূলে তাকে কোথায় যেতে হবে? ওই হাজতে যেতে হবে। কিন্তু সে হাজতে যেতে চায় না। সে কি করবে? সরাসরি হাইকোর্টে অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনের আবেদন করবে। গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু আর আগাম জামিন কি জামিনের দায়রা সুযোগ জজ নেই। দিতে পারে না স্যার? স্যার সরি, আগাম জামিন দায়রা জজ দিতে পারে না স্যার? আগাম জামিন এখানে দায়রা জজেরও কি আছে? সুযোগ আছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিস নাই। চারশো আচ্ছা আচ্ছা আটানব্বই ধারায় অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনের কোনো বিধানই উল্লেখ নেই সিআরপিসিতে। এটা আচ্ছা প্র্যাকটিস হয়ে আছে বিধানে, হ্যাঁ। আচ্ছা এটা বর্তমানে প্র্যাকটিস হয়ে আছে, মানে প্র্যাকটিক্যাল একটা ম্যাটার হয়ে আছে। তাই আমি এখানে যেমন মিস কেস হয় আগাম জামিনের বিধানটা এর মধ্যে প্রবেশ করে দিয়েছি আপনাদের শুধু জানার শর্তে। ঠিক আছে? না, ভালো। কারণ এটা আপনার লিখিত পরীক্ষাতে আসবে। এখন লিখিত পরীক্ষাতে আসলে আপনি সেখানে পাবেন, কিন্তু আমি একটু আগে থেকে জানিয়ে রাখলাম। বুঝতে না আর পারলাম? আমাদের জন্য একটু সুবিধা হতো, স্যার আমরা এগুলো তো প্রায় সিনেমা টিনেমায় দেখি, আগাম জামিন আগাম জামিন। হ্যাঁ, এবং বাস্তবে আপনি এটা একটু এগিয়ে থাকলেন, একটু বুঝলেন, জি ক্রিমিনাল প্র্যাকটিস জি করলে একটু সিনিয়র খুশি হবে যে হ্যাঁ এগুলো তো বুঝে আসছে ছেলে, মানে আইন অন্তত পড়ে আসছে, তাই না? জি জি স্যার। এই যে এই লাইনে স্টার আছে, তার মানে এটা কি অ্যামেন্ডমেন্ট? আদালত আসামিকে জামিনে মুক্তি প্রদানকালে তার পলে অনুরোধ ও সদাচরণ নিশ্চিতের জন্য শর্ত আরোপ করতে পারবে। এই শর্ত আরোপ নতুনভাবে যুক্ত হয়েছে, মানে এক্সট্রা কি দিবে? কন্ডিশন দিবে যে বেল দিলাম কিন্তু আপনি এই এই কাজ করতে হবে। 499, আসামি ও জামিনদারের মুচলেখা বা জামিননামা যেটা বন্ড। আচ্ছা, 499 ধারাতে কিন্তু বেল এর অর্থ দেওয়া আছে। বেল মিনস সাম অফ মানি। বেল মিনস সাম অফ মানি। যদি অর্থে বেল অর্থ কি, তাহলে ইংরেজি হচ্ছে সাম অফ মানি, আর বাংলা হচ্ছে অর্থ। বেল মানে টাকা। অর্থ। তার মানে জি আপনার টাকা। জামিন নামায় এটা লেখা থাকে, যদি আসামি নিয়মিত হাজির না দেয়, পলাতক হয়, তাহলে এত টাকা দিতে বাধ্য থাকবো। এই যে টাকা দিতে হচ্ছে, তার মানে বেল মানে কি? আপনি একটা জামানত বা জামিননামা দিচ্ছেন যে আসামি পালাই গেলে আমি এই টাকা দিব। তার মানে একটা কি গ্যারেন্টি দিচ্ছেন, তাই না? গ্যারেন্টিটা কি? জি টাকার গ্যারেন্টি। এটা সেকশন 499 সাবসেকশন 1-এ আছে, হ্যাঁ, আচ্ছা বেলের অর্থ। জি। তাহলে এই বেল টাকা, এই টাকাটা কে দিবে? আসামি আদালতকে দিবে না আদালত আসামিকে দিবে? না আসামি দেবে স্যার আদালতকে। আদালত তো আর কখনো টাকা দেয় না আসামিকে। আসামি জি যদি পলাতক হয় আসামি তাহলে যারা জামিনদার তারা টাকা দিতে বাধ্য থাকবে। বুঝতে পেরেছেন? জি জি কিন্তু বাস্তবে জি টাকা স্যার। আদায় করে না, এমনি জামিন ক্যান্সেল করে দেয়, বাতিল করে দেয়, কিন্তু কখনো জামিনদারকে ধরে না যে টাকা দিতে চাইছিলেন, টাকা দেন। বাস্তবে আমি কখনো দেখিনি। আর বেল 500 টাকার দিক আর 5,000 টাকায় দিক, কোনো যায় আসে না। তবে কিছু কিছু মামলাতে যদি আদালত মনে করে যে আমি স্থানীয় জামিনদার এবং আইনজীবীকে ধরবো, যে সে তো জামিন করালো, তারও তো লাইবিলিটি আছে, তো জামিনদার বাঁচবে না, কিন্তু আইনজীবী বেঁচে যাবে। যে আমি জামিনদারের ভরসায় আমি বেল করাইছি, আমি তো চিনি চিনি না আসামিকে, তো জামিনদার তো জি চিনে। বুঝতে পারেননি? লোকাল গ্যারান্টর তো চিনে আসামিকে, আমি তো আর চিনি না। আমার কাছে মামলা আসছে, আমি করছি। জামিনে
জামিনে বা নিজ মুচলেকায় মুক্তি দেওয়ার পূর্বে পুলিশ বা আদালত যেরূপ পর্যাপ্ত মনে করেন সেরূপ পরিমাণের অর্থের একটি মুচলেকা বা বন্ড সম্পাদন করাবেন। এটাই হচ্ছে বেল বন্ডের কথা বলা হচ্ছে। জামিনে মুক্তির ক্ষেত্রে এক বা একাধিক জামিনদার, অধিকাংশ মামলায় একটা জামিনদার চাওয়া হয়, স্থানীয় জামিনদার, কিন্তু কিছু কিছু মামলায় বলা হয় একাধিক, দুইটা জামিনদার লাগবে। নিম্নের শর্তে বন্ড সম্পাদন করবেন। কি কি? বন্ডে উল্লেখিত সময় ও স্থানে আসামি নিয়মিত হাজিরা দিবে, মানে আদালতে হাজিরা দিবে। ভিন্নরূপ নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্তরূপ হাজিরা দিতে থাকবে। ভিন্নরূপ আদেশ বলতে ওই যে আগের ধারায় যে 2 উপধারায় অতিরিক্ত কোনো শর্ত আরোপ। ঠিক আছে? আচ্ছা, জি। আরো জি শর্ত স্যার। হচ্ছে অভিযোগের জবাব দিতে আহ্বান করা হলে হাইকোর্ট বা দায়রা জজ অন্য আদালতে আসামিকে হাজির হতে হবে। অন্য তার যদি একাধিক মামলা থাকে সেক্ষেত্রে কিন্তু অন্য আদালতে হাজির হতে হতে পারে, অথবা আহ, তার নামে যদি ওই যে হেভিয়াস কর্পাস যদি জারি হয় সেক্ষেত্রে অন্য কোর্টে তাকে হাজির করতে হতে পারে। এখানেও অ্যামেন্ডমেন্টে এই তৃতীয়টাতে একটু পরিবর্তন হয়েছে। আসামি নিজে আইনজীবী বা আদালতের অনুমোদিত অনলাইন সিস্টেমের মাধ্যমে আদালতের জামিননামা বা বন্ড দেওয়া যাবে। জাতীয় পরিচয়পত্র নম্বর বা অন্য উপযুক্ত উপায়ে জামিনদারের পরিচয় ও যোগ্যতা যাচাই করা যাবে। এই যে 499-এর 3-এ যে কথাটা বলা হচ্ছে, নতুন যেটা উপধারা 3 যুক্ত করা হয়েছে, অলরেডি 20 তারিখ থেকে আমাদের রাজশাহী, নাটোর সহ এই 5টা 7টা কোর্টে কি অনলাইন বেল বন্ড দাখিল হচ্ছে। এটা সম্পর্কে জানেন তাই আপনারা? স্যার, আচ্ছা, তাহলে এই প্র্যাকটিস শুরু হয়ে গেছে স্যার। আমাদের রাজশাহীতে শুরু হয়েছে, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, পাবনা, এই এলাকার কয়েকটি কোর্টে এইটা অনলাইনে শুরু বেল বন্ড হলো। দাখিল হচ্ছে। তার মানে এটা এটা কি অনেকটা মানে পরীক্ষামূলক। এটা যদি সফল হয় সারা বাংলাদেশে হবে। অলরেডি সফল হচ্ছে। যাদের স্মার্টফোন নাই তাদের বিপদ। আমি যেমন ওই 19 তারিখে কি করে ফেলেছি, রেজিস্ট্রেশন করে ফেলেছি। অ্যান্ড অনলাইনে বেল বন্ড দাখিল করা মানে খুবই সহজ একটা ম্যাটার। ওখানে গিয়ে নিজের তথ্য দিতে হবে। রেজিস্ট্রেশন করেছেন, ওটা কি রেজিস্ট্রেশন স্যার, মানে অ্যাডভোকেট হিসেবে রেজিস্ট্রেশন? অ্যাডভোকেট হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। জি 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 জি, বুঝতে নিজের পেরেছি। মোবাইল নাম্বার, নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে জামিন হলে ডিটেলস দিতে হবে, নিজের বার কাউন্সিলের সনদ নম্বর সহ এগুলো তথ্য দিতে হবে। তো এই যে 499 ধারার যে 3 উপধারা, এটা অলরেডি কার্যকর হয়ে গেছে কয়েকটি কোর্টে। হ্যাঁ, আমাদের রাজশাহীতে আমরা এটা এনজয় করছি। এটা কি মনে করছেন স্যার, সুবিধাজনক হবে স্যার? এটা ভালো হ্যাঁ, এটা হবে স্যার? সুবিধাজনক, আমার জন্য অবশ্যই সুবিধাজনক। আমি তো সুবিধাজনক। অনলাইন বুঝি, আমার জন্য তো অসুবিধার কিছু না। জি 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 সবকিছু অনলাইন যদি হয়, কোর্টে যাওয়া না লাগে, আমি বাড়িতে বসে তো এখানে হিয়ারিং করতে পারবো, তাই জি না? জি জি আমার জন্য তো জি সুবিধা। অনলাইন তো আমি খারাপ বুঝি না, ভালোই বুঝি, তাই না? জি জি। আচ্ছা, 500 ধারা হেফাজত থেকে মুক্তি। হাজত বা জেল হতে আসামি মুক্তি। কখন মুক্তি হবে? বন্ড সম্পাদনের পর আসামি সঙ্গে সঙ্গে মুক্তি পাবে আদালতে হাজির থাকলে। কখন? যদি স্যারেন্ডার দেয়, তাহলে জামিন যদি কি হয়, মঞ্জুর হয়, তাহলে তো তাকে আর কোথাও যেতে হচ্ছে না, সেখান থেকেই তো তাকে ছেড়ে দিবে, তাই না? জি, বাড়ি। জি আর যদি স্যার। হাজতি আসামি হয় তাহলে তাকে কি নেওয়া হয়েছে, ধার্য তারিখে আদালতে নিয়ে আসা হয়েছে হ্যান্ডকাপ পরিয়ে। এখন হ্যাঁ। ওই দিন যদি তার জামিনের দরখাস্ত দেওয়া হয় এবং সেদিন জামিন মঞ্জুর হয়, তাহলে তাকে ছেড়ে দিবে সেখান থেকে। ঠিক আছে? তার মানে আদালতের কাঠগড়ায় থাকলে আদালতে বলবে ঠিক আছে, ছেড়ে দেন। আচ্ছা, হাজতে থাকলে মানে এখানে জেলখানার কথা বলা হচ্ছে, তাই না? মানে বিচারাধীন মামলা বা তদন্তাধীন মামলায়, মানে যেটা রায় হয়নি, তখন জেলখানায় থাকলে কি বলে? হাজতবাস, তাই না? জি স্যার। হাজতে থাকলে বা জেলে থাকলে জামিন মঞ্জুরকারী আদালত জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কি দিবেন? মুক্তির আদেশ দান করবেন, যেটাকে বলে রিলিজ অর্ডার। মুক্তির আদেশ এটা আপনারা শুনে থাকবেন না, কিন্তু মানে রিলিজ অর্ডার শুনে থাকবেন। শুনেছেন? হ্যাঁ, আসলে মানে জি রিলিজ স্যার। অর্ডারটা বেশি প্রচলিত স্যার। রিলিজ অর্ডার শব্দটাই বেশি প্রচলিত। কি কারণে? জামিন হয়েছে, স্যার রিলিজ অর্ডার এবং জামিনের কপি তাড়াতাড়ি একটু পাঠানোর ব্যবস্থা করেন, তাহলে আসামিটা আজকেই সন্ধ্যায় বের হবে। 4টার পরে গেলে আর আজকে বের হবে না, পরের দিন সকালে। তাই অশিক্ষিত যারা আসামি বা আসামির লোকজন, তারাও বোঝে রিলিজ অর্ডার কি। রিলিজ মানে তো ছেড়ে দেওয়া, তাই না? জি। জি তারপরে স্যার। জেল গেটে যে তাদের রিলিজ কি অর্ডার কে দিবে? আদালত দিবে। কাকে দিবে? জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। কারণ জেলে আটকা থাকে। যদি আদালতের আদেশেই জেলে ঢোকানো হয়, আদালতের আদেশেই আবার তাকে
ছেড়ে দেওয়া হয়, তাহলে পুরো জেলটাই কিন্তু আদালতের আদেশেই চলে, তাই না? জি জি স্যার। সরাসরি থানা থেকে কি জেলখানায় পাঠানোর সুযোগ আছে আসামিকে? জি স্যার। থানা থেকে কি সরাসরি জেলখানায় পাঠানোর সুযোগ না আছে স্যার, আসামিকে? আদালতে। না, না স্যার, আগে আদালতে নিয়ে নাই। আসতে হবে, স্যার। নাই। পুলিশ কখনো ডিরেক্ট জেলখানায় দিতে পারে না, পুলিশের কোনো কথা শুনবে না জেলার, জি আদালতের কথা শুনবে। আদালত। মনে করেন যে পুলিশ গ্রেপ্তার করার পর তাকে আদালতে চালান দিতে হবে এবং হ্যাঁ। আদালত সিদ্ধান্ত নেবে তাকে জামিন দিবে, জামিনে দেবে মুক্তি দিবে, যেমন মঞ্জুর করে। আর না জি জেলখানায় পাঠাবে। তাহলে এখানে আটক রাখার জন্য একটা নির্দেশনা থাকবে, ছেড়ে দেওয়ার জন্য রিলিজ অর্ডার থাকবে। তার মানে আদালতের কথা অনুসারেই জেলার চলে, তাই না? জি আদেশে আদেশ, এখানে আদেশে কথাটা আছে, আদেশ হবে, হ্যাঁ। জি আদেশ। আদেশ প্রাপ্তির পর কে? জেলার বা ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলের জি ভারপ্রাপ্ত অফিসার আসামিকে মুক্তি দিবে, ওই যে ছেড়ে দেয়। জি অন্য মামলায় আটক যদি থাকে, মনে করেন দুইটা মামলা আছে, একটাতে জামিন পেলো, জামিনে মুক্তি পেলো, কিন্তু আরেকটাতে কি সে জামিন এখনো মুক্তি পায়নি, জামিনে মানে বেল হয়নি। জি। একটাতে বেল হয়েছে, আরেকটাতে বেল মঞ্জুর হয়নি, তাহলে কি হবে? মুক্তি তাহলে দাবি যেমন করা আছে যাবে না। ভিতরে তাহলে থাকবে। মুক্তির জন্য জি সকল মামলায় জামিন পাওয়া আবশ্যক। এই লাইনটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি অবশ্যই। সুবিধার জন্য আপনাদের। 5টা 7টা মামলা থাকে, সবগুলোতেই তাকে কি জামিনে মুক্তি মুক্তি দিতে পেতে হবে, হবে। মুক্তি পেতে হবে। না হলে তাকে কি দিবে না, মুক্তি জামিন দিবে না বা মুক্তি মুক্তি দিবে দিবে না, না। জেলার মুক্তি দিবে না। তার মানে জি এখানে তার 10টা মামলা আছে, 10টাতে রিলিজ অর্ডার আসতে হবে, 9টাতে রিলিজ অর্ডার আসছে, একটাতে রিলিজ অর্ডার আসেনি, ওইটার জন্য তাকে আটকে থাকতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যেমন আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, সবগুলোই পাশ করলে তো আপনি কলেজে ভর্তি হতে পারবেন, তাই না? জি জি স্যার। একটাতে যদি ফেল হয় তাহলে কি হবে? আবার দেওয়া লাগবে পরীক্ষা আবার 1 এসএসসি বছর। পরীক্ষা দেওয়া লাগবে, মানে আবার বেল ধরতে হবে। এই সেন্সটা মাথায় থাকলেই হবে। পাস করতে হলে সব সাবজেক্টে পাস করতে হবে, সব মামলায় বেল হতে হবে, তাই না?